ওয়ান মানে সান, সান মানে ফাদার অফ অল প্ল্যানেটস, আচ্ছা, নবগ্রহে। হ্যাঁ, তো সান মানে একটা পাওয়ার, একটা নতুন কিছু করার ইচ্ছা, এম্পাওয়ারমেন্ট, পজিটিভ সাইডটা আমি বলছি। কিছু নতুন চেঞ্জেস লাগে। প্রেম তো ঠাকুর কৃষ্ণও করতেন, প্রেমে তার তো অত গোপীরা তার পেছনে ছিল, কিন্তু প্রেমের পজিটিভটা কি এখনকার দিনে সেটা বোঝে না। প্রেমটা কি সত্যি প্রেম নাকি অ্যাটাচমেন্ট? প্রথমে আমাদেরকে এইটা দেখতে হবে যে লাভ না অ্যাটাচমেন্ট। হচ্ছে এই ওম বলা, সবাইকে আমি এটা সাজেস্ট করবো, সকালে উঠে আগে ওম বলুন, বসে ফ্রেশ হয়ে একটা নিজেকে প্রথমে রিয়েলাইজ করুন। ওয়েলকাম টু শর্মিলা শো হাউস স্টুডিও। আজ স্টুডিওতে এমন একজনকে পেয়ে গেছি, মানে বাংলা নববর্ষের শুরুতে সারা বছরটা কিভাবে কাটবে, কেমন কাটতে পারে সেই নিয়ে জাস্ট নববর্ষের শুরুতেই আমাদের একটা ইচ্ছে আগ্রহ হয় যে ভবিষ্যৎটা একবার জেনে নিই। তো আমি আজকে ভবিষ্যৎবাণী তো করতে পারবো না, কিন্তু যাকে আমি আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিতে চাই তাকে ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে। সুপর্ণা, সুপর্ণা ঠাকুর। ধন্যবাদ। ওর একটা আরো বড় পরিচয় আছে, সেটা হলো উনি শ্রী চৈতন্য দেবের ফ্যামিলির অর্থাৎ পরিবারের উত্তরসূরি। ঠিক কি না? একদম। তো নমস্কার। নমস্কার, আর কি বলো, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষচর্চা ওর প্যাশন, এবং ওর প্যাশনের মধ্যে আরও একটা ব্যাপার আছে, উনি ফ্যাশন ডিজাইনিংও করেন, ওনার একটা লেভেলও আছে, তাই তো? তো সেই নিয়ে আমি নিশ্চয়ই পরে বলবো। তো তার আগে যেটা জিজ্ঞাসা করব, যে কি জিজ্ঞাসা করবো, আমার ভবিষ্যৎ কি? আমার ভবিষ্যৎ অন্ধকার। এটা এক কথায় বলে দেওয়া যায়। সবার ভবিষ্যৎ অন্ধকার, কিন্তু সূর্যের বছর অন্ধকার তো হতে পারে না। হ্যাঁ, যেটা নতুন বছরে কোন দিকে আসলে আমাদের ফোকাস থাকবে। আমাদের তো এতগুলো রাশি, এবং প্রত্যেক রাশিরই হয়তো বছরটা কেমন যাবে মোটামুটি একটা অঙ্কের ছকে বোঝা যায়। হ্যাঁ, হ্যাঁ, হয়তো সেই সেই এক্সট্রিমে বা চূড়ান্ত পর্যায়ে সেরকম হলো না, কিন্তু কাছাকাছি কোনো একটা কিছু হ্যাঁ, মিলিয়ে ওভারঅল দেওয়া যায় বলেই যুগে যুগে অ্যাস্ট্রোলজির উপর ভরসাটা আছে। একদম। তো এই বছরের ব্যাপারে কি বলবে এক কথায়? প্রথম কথায় এই বছর যদি ইংলিশে দেখো 2026, তার মানে আমি তো নিউমারোলজিও করেছি, তো অ্যাস্ট্রোলজির সাথে এখানে নিউমারোলজিটাও আমি একটু অ্যাড করব। তো 2026 মানে ওয়ান, যদি তুমি টোটাল করো মানে নিউমারোলজিতে। 2+2+6। হ্যাঁ, ওটা ওয়ানই আসবে। আচ্ছা, হ্যাঁ, এবার ওয়ান মানে সান, সান মানে ফাদার অফ অল প্ল্যানেটস, আচ্ছা, নবগ্রহে। হ্যাঁ, তো সান মানে একটা পাওয়ার, একটা নতুন কিছু করার ইচ্ছা, এম্পাওয়ারমেন্ট, পজিটিভ সাইডটা আমি বলছি। কিছু নতুন চেঞ্জেস আসবে, কিছু গভর্নমেন্টে সে পুরনো ইয়েই থাকুক বা নতুনই থাকুক, কিন্তু তার মধ্যেও একটা নতুনত্ব কিছু আসবে, চেঞ্জেস। ও তার মানে বলছো যে আমাদের সরকারে নতুন কিছু চেঞ্জেস আসতে পারে। চেঞ্জেস আসবে, হয়তো সরকারটা এক থাকতে পারে, কিন্তু তার ভেতরে একটা লয়ের মধ্যে কিছু বেটারমেন্ট, সেটা আচ্ছা, বেটারমেন্ট হয়। সান মানে একটা বেটার কিছু আসবে, আচ্ছা, ইমপ্রুভমেন্ট। এবার তুমি যদি নেগেটিভটা ধরো, নেগেটিভ এই যে ইরানে ওয়ার, সান, আবার সানের একটা নেগেটিভ সাইড হচ্ছে ইগো, ইগোয়েস্টিক। সানের একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে ওয়ার লাগে। আচ্ছা, যুদ্ধ, আবার যুদ্ধ, যাদের সান উইক থাকে তাদের ফাদারলি ফিগার্সদের সাথে প্রবলেমেটিক একটা কনফ্লিক্ট লাগে। মানে তার বাবাদের একটা নিজস্ব ফিলসফি থাকে, ওনাদের নিজস্ব ফিলসফি, তাই জন্য ফাদারলি ফিগারদের সাথে আনবান হতে পারে, এইসব ধরনের নেগেটিভ ইয়ে হতে পারে। কিন্তু বেশিরভাগ পজিটিভই বলবো। নতুন চেঞ্জেস, এই টেকনোলজি, ডিজিটাল, এগুলোতে খুব ভালো চান্সেস, আচ্ছা, হেলথে চান্সেস ভালো। যেটা বুঝতে পারছি টেকনোলজি, ডিজিটাল ইয়ে বা বিজনেস, ডিজিটালাইজেশন, ক্রিয়েটিভ, ক্রিয়েটিভিটি, ইনোভেটিভ, বিজনেস, এইগুলোর দিকে যারা আছেন তাদের জন্য এটা খুব খুব ভালো একটা। ভালো একটা ইয়ে। আচ্ছা, তো নতুন বছর এবার যে মুহূর্তে শুরু হচ্ছে, মানে 15ই এপ্রিল, এপ্রিল, তো মঙ্গলবার। হ্যাঁ, সেটা কি ভালো সময়? একদম। আর সেটা মঙ্গলবার, মঙ্গল সান আর মঙ্গল দুজনেই পাওয়ারফুল। মঙ্গল মানেই আর্মি, একটা উইল পাওয়ার, হনুমানজিকে দেখলেই বোঝা যায় মঙ্গল কি। আচ্ছা, তো তোমার খুবই শুভ দিন,
মঙ্গলবারে শুরু হচ্ছে, 15 তারিখ নিউমারোলজিতে যদি দেখি 15-1-5 মানে সান প্লাস 5 মানে মার্কিউরি, বুধ। তো বিজনেসের জন্য খুব ভালো। টোটাল 6 ভিনাস, লাক্সারি, লাইফস্টাইল সবের জন্য এটা খুব ভালো ইয়ার, ভালো স্টার্টিং, শুভ পয়লা বৈশাখের। তারপরে 1433 এই বছরটা, তো সেটাও খুব ভালো নাম্বারিং। কি করে? 1433, 1 মানে সান, টোটালটাও আমি বলে দিলাম ইংলিশে সান। 4 মানে রাহু, রাহুও দরকার জীবনে এগোতে গেলে। 3 মানে দুটো দেবগুরু, 3 মানে গুরু, বৃহস্পতি। আচ্ছা, তো গুরুরা এখানে সব লিডাররা বসে আছে, তাহলে সেটা তো পজিটিভ হতেই হবে। তুঙ্গে বৃহস্পতি। একদম। আচ্ছা, বাহ। 1433 এবং 1433 এর প্রত্যেকটা সংখ্যা কি সুন্দর করে উনি বিশ্লেষণ করে দিলেন। আর এই যে নক্ষত্রের অবস্থান, মানে সূর্যের প্রেক্ষিতে বা সূর্যের পার্সপেক্টিভ থেকে নক্ষত্রদের যা অবস্থান, তাতে করে কি এখানে বেনিফিটটা এক্স্যাক্টলি কি কি পাওয়া যাবে? দেখো, ওটা তো বেসিক্যালি নক্ষত্রর এই বছর যেটা মেন হাইলাইট হচ্ছে জুপিটার আর স্যাটার্নের ট্রানজিশনটা। নক্ষত্রগুলো ঠিক আছে, কিন্তু জুপিটার স্যাটার্নের ট্রানজিশনটা খুব ভালো একটা শুভ ব্রহ্মযোগ তৈরি করে। আচ্ছা, যেটা এই ইয়ারটাকে আরও মানে ফার্স্ট ফেজটা একটু এরকম ওয়ার গেল, সেকেন্ড ফেজ থার্ড ফেজ থেকে কিন্তু খুব শুভ সময় আসতে চলেছে। এই পয়লা বৈশাখ, বৈশাখ থেকে শুরু হচ্ছে আর কি, খুব ভালো টাইম শুরু হচ্ছে সবার জন্য। কারণ কি এই ব্রহ্মযোগ, ব্রহ্মযোগ মানে দেবগুরু বৃহস্পতি এবং স্যাটার্ন মানে জানো সে হচ্ছে বড় জাজ। শনিকে সবাই ইয়ে করে, শনিদেবের ক্যারেক্টারটাই বোঝা যায়, আমরা সবাই জানি। এবার শনিদেবের ক্যারেক্টারটা কি ধীর গতিতে চলে, ধীর স্থির, কিন্তু উনি যখন দেন ছাপ্পার ফাড়কে দেন, সেটা আমরা সবাই জানি। ওই জন্য এই বছরটা শুভ হচ্ছে মকর রাশি, আচ্ছা, তারপরে তোমার বলতে পারো কন্যা রাশি, এরা হচ্ছে মেষ রাশি, কুম্ভ রাশি, বৃষভ রাশি, এদের জন্য খুব ভালো। বৃষ রাশি, 5টা রাশির জন্য মকর, কন্যা, কুম্ভ, মেষ এবং বৃষ রাশি। মানে এই 5টা রাশির যারা খুবই ভালো টাইম, 5টা রাশি যাদের, তাদের জন্য এই বছরটা খুবই ভালো একটা। এটা ওভারঅল। এবার দেখো চার্টে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট তাদের গ্রহ অবস্থান থাকে, সেই বিষয়ে একটা উন্নতি, কিন্তু ওভারঅল ইন জেনারেল জিজ্ঞেস করলে আমি বলবো এই 5টা রাশির জন্য খুবই শুভ, খুবই ভালো। আর তাই বলে কি তুলা নয়, তুলারও আছে, তুলা রাশিরও ধামাকা আছে। কেন কি তুলা মানে শনির একটা, তুলার উপরে মানে ইয়ে থাকে, পাওয়ার থাকে। আচ্ছা, আচ্ছা, শুক্রের ইয়ে হলো, তুলার গুরু রুলার শুক্র, কিন্তু শনির ওর উপরে একটা অথরিটিভ পাওয়ার থাকে, তাই জন্য ইনফ্লুয়েন্স সব রাশিকেই করে, কিন্তু ওভারঅল ডেভেলপমেন্টের জন্য এই 5টা খুব শুভ টাইম, এই 5। আচ্ছা, আরেকটা যেটা মনে হয় যে এই বছরটা শুরুর আগে যারা খুব সমস্যায় পড়েছেন, এরকম অনেকেই তো আছেন যারা খুব বড় সমস্যায় পড়েছেন, কারুর প্রিয়জন হারিয়েছেন, কেউ কোনো বড় অ্যাক্সিডেন্ট হয়েছে বা এই ধরনের যেটা খুব জটিল সমস্যা, বছরের শুরু থেকে কি তাদের জীবনে কোনো গ্রহগত পরিবর্তন আসতে পারে? না, যখন কোনো সমস্যায় পড়ে ওটা দেখতে হয় যে তার কি মহাদশা চলছে, তার কি অন্তর্দশা চলছে। কারণ কি সবার জীবনে একটা ওভারঅল ভাবে বলা যায় না, জ্যোতিষী হলেও জ্যোতিষের মধ্যেও একটা ইয়ে আছে, মানে যার সমস্যাটা কে, ধরো তুমি তুলা রাশি, আমিও তুলা রাশি ফর এক্সাম্পল, এবার তোমার নক্ষত্র বিশাখা, আমার নক্ষত্র স্বাতী, কিন্তু আমাদের ডিফারেন্ট গ্রহের প্লেসমেন্ট ডিফারেন্ট, যে নক্ষত্র তোমার ধরো অন্তর্দশা যেখানে আর কি প্রবলেম থাকলেও সেই মানে হ্যাঁ, সেই দশা তো তোমার অনেকগুলোই হয়, কিন্তু কথার মানে হচ্ছে তুমি যে প্রবলেমটার কথা বলছো যে আগের চারতে এরকম মুশকিলে পড়েছে বা কি, কিন্তু ওটা আমাকে দেখতে গেলে আমি এরকম জেনারেল বলতে পারবো না, আচ্ছা, টু বি অনেস্ট। ওটা দেখতে গেলে আমাকে তার সমস্ত স্থানটা দেখতে হবে। যেমন তুলা রাশি তুমিও আমিও ফর এক্সাম্পল, তোমার স্বাতী নক্ষত্র বা বিশাখা নক্ষত্র, আমার স্বাতী নক্ষত্র, তোমার আমার কিন্তু সমান যাবে না। আচ্ছা, তার মধ্যেও তুলার হয়তো এই বছরের বিশাখার বেশি পাওয়ার, স্বাতীর একটু সমস্যা হতে পারে, তা আমাকে ওইটা দেখতে হবে। তারপরে তোমার যে ভেতরের ব্যাপারগুলো আমাকে দেখতে হবে, ক্যালকুলেশন করতে হবে, কেন ইয়ে,
আবার এর সাথে নিউমারোলজিরও লিঙ্ক আছে, রোগ ফোগ এগুলো আসছি আরো। তো এরকম ব্যাপার আছে, তোমাকে পুরো না দেখলে ওইভাবে বলা যায় না। আচ্ছা, সুতরাং এই যে যারা ধরুন খুবই সমস্যায় পড়েছেন এবং তার থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন, তাদেরকে হয়তো এই মানে এই জেনারেলাইজড কোনো ফর্মুলাতে ফেলা যাবে না, ফেলা যাবে না, কিন্তু আমি সবাইকে আরো একটাই অনেকটাই বলতে চাই যে সবাই মিলে সকালবেলা অন্তত 5 মিনিট বার করে, যত বড়ই সমস্যা হোক 5 মিনিট সকালবেলা ঘুম থেকে উঠে বার করে ওম বলা প্র্যাকটিস করো। আচ্ছা, ওম, কারণ কি আমরা সবাই জানি সূর্যের সাউন্ড হচ্ছে ওম। আমরা যখন সূর্যের কাছে যাব ওমটাই পাই। তুমি প্রত্যেক মন্ত্রর আগে দেখবে ওম থাকে, ওম ছাড়া আমাদের কিছু শুরু হয় না। তো ওম বললে আমাদের একটা অ্যালাইনমেন্ট, একটা অরা কাজ করে, ভাইব্রেশন কাজ করে। আচ্ছা, ওম 5 মিনিট, ওম 10 মিনিট, ধীরে ধীরে যদি ওম বলাটা বাড়াতে পারো, যে পুজো করি আমরা ওম এই সেই মন্ত্র বলি, কিন্তু অত না বলে আগে 5 মিনিট নিজেরাই নিজেদেরকে হিল করি, তাহলে অনেক রোগ, অনেক মুশকিল আসান হতে পারে। আর কি মেন্টাল স্টেবিলিটিটা দরকার। এই যে এত মেন্টাল হেলথের এখন কথা হয়, এত মেন্টাল থেরাপি দরকার। নিজেরা যদি নিজেদেরকে ইনার হেলথ, আমরা নিজেরাই যদি নিজেদেরকে হিল করি, তাহলে তো আর কিছু দরকারই নেই। একদম একদম। এই এই জিনিসটা সেলফ হিলিং, এটা ওম উচ্চারণের মাধ্যমে হয়, এবং এটা সুপর্ণা খুব ভালো করে বুঝিয়ে দিলেন আমাদের। এটা যে কেউ, যে কারোর পক্ষেই সম্ভব। একদম। আর ওম বলারও একটা ধরন আছে, সেটা আপনারা যে কোনো ভাবে, এটা এটা সবার কাছে, এটা আপনারা ইন্টারনেট দেখেও প্র্যাকটিস করতে পারেন। তো এইবারে হচ্ছে যে সবচেয়ে আগে যেটা মাথায় আসে সবারই, কর্মজীবন এবং ব্যবসা বা তাদের নিজস্ব চাকরির ক্ষেত্রে কারা এই বছরে খুব সাফল্যের দিকে এগিয়ে যেতে পারে বলে মনে হয়? ওই যে বললাম, কর্মজীবন বলতে গেলে যাদের গভর্নমেন্ট রিলেটেড জবস, ধরুন সার্ভিসেস যেগুলো আছে, হেলথ রিলেটেড সার্ভিস যেগুলো হয়, হসপিটালসে যারা জব করছে তাদের জন্য, ডাক্তার, এদের জন্য খুব ভালো টাইম। সার্ভিসের কথা বলছি, কর্পোরেট ওয়ার্ল্ডের এরকম। টেকনোলজি বললাম, ডিজিটাল যেগুলো, নতুন ক্রিয়েটিভিটি, বিজনেস মানে নতুন ইনোভেটিভ আইডিয়াস যেগুলো কেউ মানে করেনি, এনভায়রনমেন্ট নিয়ে চিন্তা করা। তারপরে একটা এমন নতুন কিছু আইডিয়াস আনা যেগুলো পুরোনোটা আছে কিন্তু একটু নতুনত্ব ভাব, ঠিক ঠিক, সেইগুলো, সেই ধরনের বিজনেসগুলো একদম সাকসেসফুল আছে। আচ্ছা, আরো একটা বিষয় যেটা সবাই জানতে চায় যে এই বছরে কারুর যদি মানে বলে না জন্ম, মৃত্যু, বিবাহ, এই তিনটে হচ্ছে একটা যে কোনো মানুষের জীবনে ল্যান্ডমার্ক। তো বিবাহের ক্ষেত্রে কাদের এই বছরটা খুব শুভ? বিবাহের ক্ষেত্রে ধনু, তুলা, মীন রাশিও বলতে পারো, এইসব রাশির জন্য, মকর রাশি, এদের জন্য খুব ভালো। আচ্ছা, এবং অর্থনৈতিক দিক থেকে কোন কোন রাশিগুলো এবারে অনেকটা লাভবান তুমি হতে পারে? আমাকে যদি অনেস্টলি বলো, আমি বলবো সব রাশিরাই, কারণ কি এই বছরের গ্রহ এবং ট্রানজিট যেভাবে আছে, তাতে আমি সব রাশিকে সাপোর্ট করব। কিন্তু এই বছরটা যেভাবে শুরু হলো, এই যুদ্ধ, হ্যাঁ এই যে বললাম ওটা সানের, তাহলে কি বিবাহের ক্ষেত্রে কোন কোন রাশি এগিয়ে থাকবে? এই এগিয়ে থাকবে বলবো না, তার শুভ, মানে এই বছরে বিয়ে হলে তাদের খুব ভালো জীবন তৈরি হতে পারে আর কি। ধনু রাশি, মকর রাশি, কন্যা রাশি, তুলা রাশি, এবং বলতে পারা যেতে পারে মীন রাশি, এইগুলোর জন্য খুবই শুভ। আর তুলা তো থাকেই সবেই। ঠিক, শনি বৃহস্পতি যেগুলোতে আশীর্বাদটা আছে, যেহেতু এই ইয়ারের ট্রানজিটটা বৃহস্পতি এবং শনির, তো ডেফিনেটলি এদের তো একদম হাই ফেভারেবল চান্সেস। আরেকটা কথা বলে জানো তো, যখন কেউ প্রেমে পড়ে এবং প্রেম সম্পর্কটা এমনই এমনই একটা ব্যাপার যে সবার মন জুড়ে, মানে কখন কি হয় কি না হয়, মানে পুরো অ্যাটেনশনটা ওটার দিকেই থাকে যে আমার প্রেমটা সত্যি সত্যি সফল হবে কিনা, আমি যাকে ভালোবাসি সে আমার প্রতি লয়াল কিনা। তো এই জিনিসগুলো খুবই মানে বেশিরভাগ, মানে তুমি খোঁজ নিয়ে দেখতে পাবে যে বেশিরভাগ মানুষের মনে এরকম একটা, মানে যারা আর কি প্রেম সম্পর্কে আছে তাদের এরকম একটা
প্রশ্নচিহ্ন হয়। এবার এরম ভাবে তো বলা যায় না এই বছরে কার প্রেম ভেঙে যাবে, এটা এরম তো বলা যায় না। কিন্তু তোমার এক্সপিরিয়েন্স থেকে যারা প্রেম সম্পর্কের মধ্যে আছে তাদেরকে কি কি করতে বলবে, মানে যেগুলো হয়তো মাথায় আসে না, কিন্তু সেইটুকুনি করলে হয়তো কোনো না কোনোভাবে বেনিফিটটা পাওয়া যায়? প্রথমে প্রেম বললে ঠিকই, প্রেমটা কি প্রথমে বুঝতে হবে। প্রেম শুনতে ভাল লাগে, প্রেম তো ঠাকুর কৃষ্ণও করতেন, প্রেমে তার তো অত গোপীরা তার পেছনে ছিল, কিন্তু প্রেমের পজিটিভটা কি এখনকার দিনে সেটা বোঝে না। প্রেমটা কি সত্যি প্রেম নাকি অ্যাটাচমেন্ট, প্রথমে আমাদেরকে এইটা দেখতে হবে যে লাভ না অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট মানে হচ্ছে তোমার ওর মেসেজটা এলো না, মনটা খারাপ, তুমি আমাকে এইটা বলে দিলে, মন খারাপ, হাইলি সেন্সিটিভ, ওটা কিন্তু ঠিক প্রেম না, ওটা অ্যাটাচমেন্ট। প্রেম হয় তুমি থাকো না থাকো আমি সেলফ কন্টেন্ট, আমি হ্যাপি, সব কিছুতেই আমি হ্যাপি, আমি গিভার, সেটাকে প্রেম বলে। যখন দুদিকে এনার্জিটা ব্যালেন্স থাকে, ধরো তুমি মেন্টাল, আজকালকার দিনে এই ইয়েতে তুমি খুব মেন্টালি আপসেট, ডাউন, তুমি যাকে প্রেম করছো তার জন্য তুমি ডাউন হচ্ছ, সেটা কিন্তু খুব বড় রেড ফ্ল্যাগ। ঠিক। তুমি যার সাথে থাকছো তোমাকে প্রথমে নিজেকে সেলফ অ্যানালাইজ করতে হবে যে এটা অ্যাটাচমেন্ট না প্রেম, ভালোবাসা নাকি এটা অ্যাটাচমেন্ট, এটাকে প্রথমে বুঝতে হবে। প্রথমে দেখতে হবে তার সাথে থেকে তুমি মেন্টাল পিস পাচ্ছ কিনা, তুমি শান্তিতে আছো কিনা, তুমি নিজে হ্যাপি হচ্ছ কিনা, সেটা প্রেম। যদি তার সাথে থেকে তুমি একটা আনন্দ ফিল করো, একটা সেলফ মোটিভেশন ফিল করো, একটা ভালো ফিল করো, হ্যাপি, তার মানে এটা মানে বিগ গ্রিন ফ্ল্যাগ, মানে এ তোমার লাইফে আছে। সে তোমার কাছে তখন ফিজিক্যালি প্রেজেন্ট থাক না থাক, কাজে কর্মসূত্রে সেটা তো বাইরে আছে, কিন্তু তুমি স্টিল ইউ আর ফিলিং হ্যাপি একটা হাই লেখাতে। বাহ, খুব সুন্দর, খুব ভালো করে বুঝিয়ে দিলে। এত সুন্দরভাবে আমরা হয়তো অ্যানালাইজ করি না, আমরা ঠিক যে যে জিনিসগুলো সুপর্ণা মেনশন করলো সেইগুলো নিয়েই বেশি চিন্তিত হয়ে পড়ি, এবং সেই চিন্তার থেকেই জন্ম নেয় অনিশ্চয়তা, আশঙ্কা, এবং তার থেকেই অনেক এত অন্যদিকে সব মেন্টাল এগিয়ে হেলথ যায়। প্রবলেমগুলো ওটার থেকেই অ্যারাইজ করে। আর এই যে নতুন বছর একটা এমন সময় যখন মানুষ সব পুরনো জিনিসগুলোকে বাদ দিয়ে নতুনের দিকে এগিয়ে যায়, তো কি কি পুরনো জিনিস আমাদের বাদ দেওয়াটা অবশ্য কর্তব্য? অনেক সময় এটা হয় যে পুরনো জিনিসের মধ্যেও কিছু কিছু অলৌকিক ব্যাপার থাকে যেটা আমরা নতুন বছরে না জেনেই বহন করে চলি। নিয়ে আসি, হ্যাঁ। তো নতুন বছরে দেখো, নতুন বছর মানেই আমাদের মধ্যে একটা নতুন স্পিরিট কাজ করে, যে একটা নতুন কিছু করব, নতুন ড্রেস পরবো, নতুন কোনো বিজনেস আইডিয়াস, যে কোনো কিছু হতে পারে। স্কুলের ছাত্ররা নতুন বই পাবো, নতুন বছর নতুন পড়াশোনা করব, নিত্য নতুন, নতুন মানেই নতুন একটা ফিল, একটা আনন্দ, একটা মানে ক্রিয়েশন, নতুন কিছু। তো এটা তো আছেই, পুরোনোটাকে নিয়েই নতুন। আচ্ছা। পুরোনোটা তো, পুরোনো কখনো চলে যায় না, পুরোনো তো থাকবেই, তাকে নিয়েই নতুন ইনোভেশন। আমার কাছে নতুন মানে হচ্ছে এটা। আচ্ছা, পুরোনো তাহলে কি কি করলে তোমার কি কোনো বিশেষ এ আছে যে ঘরের মধ্যে কি কি জিনিস অ্যাড করলে আরো ভালো হতে পারে বছরটা, বা কি কি জিনিস আমরা ফেলে দিলে হ্যাঁ, বছরটা আরো? যেমন কি ধরো কিছু আমার ওয়ার্ক করছে না, আমি একটা পুরোনো একটা বিজনেস স্টার্ট করলাম, সেটা আমার খাটলো না, আমি অজান্তে করলাম, কিন্তু সবাই তো আর তার গ্রহ পুজো শুরু করে না। সে চিন্তা করলো, ধরো আমার যেমন একটা ড্রেসের ক্লোদিং বিজনেস আছে, আমি যখন স্টার্ট করলাম খাটলো না, কিন্তু ধৈর্য হারালে চলবে না। প্রথমে একটা যে কোনো ইনভেস্টমেন্ট করলে একটু ধৈর্য রাখতে হবে, যেমন একটা গাছের মতো, তাকে জল দিয়ে বড় করতে হবে। তো প্রথমে সেটাও দেখতে হবে যে গাছটা মরবে না গাছটা বেঁচে থাকবে, তাকে জলটা দিয়ে আমি বাঁচাতে পারবো না গাছটা বাঁচাতে পারা যাবে না, সেই এক ধরনের এইরকম। আমি যদি জল দিয়ে বাঁচাতে পারি তবেই ওটা রাখবো, ওটা হচ্ছে অ্যানালাইজ, ওইটাই অ্যানালিটিক্যাল স্কিল, আমাদের সবার মধ্যে এই ব্যাপারটা আছে, কিন্তু আমরা গভীরে কখনো ভাবি না। ঠিক। আমি করলাম, পারলাম না, আমি হার মেনে নিলাম না, আমি কেন পারবো না, একবার চেষ্টা তো করে দেখি, হয়তো ওটা থেকেই আমি নতুন কিছু পেলাম। হয়তো আমি গাছটা জল দিয়ে ফল পেলাম না, কিন্তু গাছটার থ্রু আমি কিছু শুভ বাস্তুর ইফেক্ট পেলাম। আচ্ছা, খুব ভালো, খুব সুন্দর। আর নতুন যে বছরটা আসছে তাতে আমরা তো
তো মানে সব রকমই আলোচনা হলো যে বিজনেসের দিক থেকে কি করা যায়, ঘরে কি করা যায়, বিয়ের ব্যাপার। সম্পর্কের দিক থেকে কি করা যায়, বিয়ের ব্যাপারে কি করা যায়। নতুন বছরে আমাদের কিছু কিছু অ্যাক্টিভিটিস, মানে নিজের পরিবর্তনের জন্য কিছু কিছু অ্যাক্টিভিটিস করা উচিত। করা উচিত। হ্যাঁ, যেমন যেটা বললাম যে প্রথমে হচ্ছে এই ওম বলা। সবাইকে আমি এটা সাজেস্ট করবো, সকালে উঠে আগে ওম বলুন, বসে ফ্রেশ হয়ে একটা নিজেকে প্রথমে রিয়েলাইজ করুন, নিজের মধ্যে খুঁজুন যে আমি কি মিস্টেক করেছি পুরনো। সেটা আমি বলবো একটা ডায়েরি মেনটেন করলে খুব ভালো হয়। সবাইকে নিজের লাইফটা নিজে অ্যানালাইজ করা উচিত প্রত্যেক বছর। এই বছর তো আরো শুভ, এটা তো এই পয়লা বৈশাখ আরো শুভ, শুরু করা হোক দিনটা। আজ এই যে পয়লা বৈশাখ মঙ্গলবার, হনুমান চালিসা, হনুমানজি চিরঞ্জীবী। হনুমানজিকে সবসময় স্মরণ করা উচিত কলিযুগে, উনি তো চিরঞ্জীবী। মঙ্গলবার হনুমান চালিসা শোনা, এখনকার ব্যস্ততার জীবনে বলা পড়তে পারে না, শুনতে তো পারে, শুনুক, শুনলেও অনেক কিছু হয়। মন্ত্র এমন পাওয়ারফুল, আমাদের ইন্ডিয়াকে এই জন্য ইনক্রেডিবল ইন্ডিয়া বলা হয়, মন্ত্রের দ্বারা। কিন্তু আমরা স্পিরিচুয়াল দেশ, আমাদের থেকেই চায়না বলো এই বলো আমাদেরই সব তথ্য নিয়ে তারা বিমান কত কি করে দিচ্ছে, ঠিক আমরা নিজেদের সংরক্ষণ করতে পারছি না। এই যে আমরা এইখান থেকেই প্রশ্নটা আসে, এই যে আমরা জাপানিজ যে ধারণা, ইকিগাই যে লাইফস্টাইলের ধারণা বা ফেংশুই, এইগুলোকে আমরা কিন্তু খুব মানতে শুরু করেছি। এবং বহু বাস্তু যারা দেখেন বা যারা যারা সাজেশন দেন, তাদের মধ্যেও এইগুলো এই সমস্ত প্রতীকী সব এমব্লেমস বা কোনো জিনিস তারা বাড়িতে রাখার পরামর্শ দিয়ে থাকেন। অথচ আমাদের নিজস্ব যে কালচার বা নিজস্ব যে বেদ উপনিষদ, সেখানেও কিন্তু আমাদের জীবনচর্যার কিছু কিছু হ্যাঁ কিছু কিছু উপকারী তথ্য আছে, যেগুলো আমরা নিজেদেরটা না নিয়ে অন্যেরটা বেশি নিতে আগ্রহী। একদম। তো তুমি তো শ্রীকৃষ্ণের বংশধর, আমি বাস্তু হ্যাঁ করা আমার জানা আছে। আচ্ছা, তো তোমাদের নিশ্চয়ই বাড়িতেও সেই প্র্যাকটিসটা আছে? আমাদের তো কম বয়সে দীক্ষা হয়ে যায়, আমার তো দীক্ষা হয়ে গেছে। আমরা বীজ মন্ত্রকেই মেন মন্ত্র আমাদের, বীজ মন্ত্র ওইটাই এক ধরনের মেডিটেশন। যেমন ওম বলছি, যাদের গুরু নেই, সবার তো গুরু সময় হয় না, সময় না হলে গুরু হয় না। দীক্ষা, এবার আমরা জানি দীক্ষা কনসেপ্টটা একটা আলাদা টপিকে আসবে, ওটা হিউজ হয়ে যাবে। কিন্তু ঘটনা হচ্ছে ওই বীজ মন্ত্র বলা মানে ওইটা কিন্তু এক ধরনের মেডিটেশন, যেটা ওম বলছি সবাইকে বলতে, ওটা এক ধরনের মেডিটেশন। বলতে বলতে মালা দিয়ে হয় শুরু, মালা দিয়ে বলতে বলতে ওটা এমন ব্যাপারটা হয়ে যায় যে সবসময় মাইন্ডে চলে। মাইন্ডে চলাটা মানে সবচেয়ে পাওয়ারফুল, যেখানে মালা অগুন্তি, মালার দরকার হয় না, মাইন্ডে আমার বীজ মন্ত্র। ওটা মানে এক ধরনের কনসেপ্ট হচ্ছে তোমার অ্যালাইনমেন্ট করছে চাক্রাস গুলো। তুমি যদি নিজে অ্যালাইন হয়ে যাও, তখন এমন কোনো ইমোশন নেই যে তোমাকে কাবু করে দেবে। বাহ, এটা তো আমাদের ইন্টারনালাইজড। কিন্তু এক্সটার্নালি যে ঘরের দক্ষিণে বা ঈশান কোণে অমুক জিনিসটা রাখলে, বাস্তুর দিকে এটা কি সত্যি হয় নাকি এটা জাস্ট একটা? না, বাস্তু দেবতা একজন। এবার বাস্তু এগুলো সত্যি হয়, এটা আমার পড়েছি নিয়ে। তো বাস্তু হচ্ছে তোমার যেমন ঈশান কোণ, নর্থ ইস্টে কোনোদিনই বাথরুম করতে নেই, ওটা শুভ না। ঈশান কোণ হচ্ছে ভগবানের স্থান। ঈশান কোণে তুমি যদি ভগবানের স্থানে যদি তুমি বাথরুম করে দিলে, তাহলে তো তোমার রোগ বিরোগ জীবনেও যাবে না। মৃত্যু হয়তো না হতে পারে, কিন্তু তোমার রোগ আজীবন থাকবে। আচ্ছা, ওই জন্য কিছু কিছু টিপস থাকে বাস্তুতে, যে নর্থ ইস্টে কোনোদিনই বাথরুম করতে নেই। আচ্ছা, কিচেন করতে গেলে সাউথ ওয়েস্টের দিক করতে হয়, কারণ কি ওইটা অগ্নি কোণ। এরকম ভাবে বাস্তুর ডিফারেন্ট ডিফারেন্ট কোণ আছে, সেই বেসিসে বাস্তুটা লোকে ফলো করে। আচ্ছা, তো সেটা তো বাস্তুশাস্ত্র আমাদের আছে, সেটার জন্য ফেংশুইকে আমরা কেন ফলো করছি বেশি? আমাদের বাস্তুশাস্ত্রে কি ওরকম কোনো সবকিছু ওরা তো সব এখান থেকেই অ্যাডাপ্ট করেছে। ফেংশুই সবই যদি বলতে চায়, সব এখান থেকে অ্যাডাপ্ট করা। কিন্তু কেন মার্কেটিং, জাপানের মার্কেটিং স্কিম ভালো, তা আমাদের সেটা কেন নয়? মানে আমি তো আমাদের এই বাস্তুটা প্রশ্নটা তোমাকে জিজ্ঞাসা করব, কারণ তুমি তো
হ্যাঁ, ওই জন্যই তো বংশধর। ওটা করতে হবে। আমাদের দেশে করছে না। আমাদের দেশে কি বাস্তু নেই? বড় বড় জায়গায় সবাই বাস্তু করছে, কে করে না বাস্তু? তুমি আজকে আমাদের সবচেয়ে উঁচু ব্যবসাদার আম্বানির বাড়িতে চলে যাও, দেখো বাস্তু আছে। যে কোনো হিরো হিরোইনের বাড়িতে চলে যাও, বাস্তু আছে। সবাই মানে, কিন্তু হাইলাইট করে না। মেন বক্তব্য হচ্ছে হাইলাইট করার লোক নেই, হাইলাইট করতে হবে। আচ্ছা ইন্ডিয়াতে নেই এমন কিছু নেই, সব আছে, হাইলাইট করার লোক নেই। আচ্ছা। তো আমাদের কিন্তু আমি নিজে দেখেছি যে দেশ বিদেশ থেকে সবাই ইন্ডিয়াকে অত্যন্ত স্পিরিচুয়ালি মোটিভেটেড একটা দেশ হিসেবে, আধ্যাত্মিকতার দেশ হিসেবে মানে। এবং এখানে অনেকেই এসে বাইরে থেকে এসে বিশেষ করে কৃষ্ণ হ্যাঁ, কনসিয়াসনেস যে এই ইস্কন, যে ইসকনে তারা তো তুমি দেখতেই হ্যাঁ পারবে সব হরে কৃষ্ণ সবাই হরে কৃষ্ণ হ্যাঁ করছে। সবাই সেভাবেই আকৃষ্ট হয় এবং এইভাবেই আমাদের একটা কালচার তৈরি হয়েছে, যেটা তুমিই ভালো করে জানো। কিন্তু আমাদের মার্কেটিং এর ব্যাপারটাতে বা মানে বাণিজ্যকরণের ব্যাপারটাতে আমরা অনেকটা জায়গায় পিছিয়ে আছি। তো এটার রেমেডি কি, মানে কিভাবে আমরা ফেংশুই বা জাপানের ইকিগাই এইগুলোকে ওভারকাম করে এগুলোকে, মানে না, এগুলো যে আমাদের এখান থেকেই সৃষ্টি। আমি কোনো কিছুকে ওভারকাম বলবো না, ঠিক আছে, যেটা যার মানে থাকুক, কিন্তু আমার ইয়ে হচ্ছে আমাদের কালচারটাকেও তোলো। হুম আমি কাউকে ছোট করবো না, ঠিক আছে, সে তো আমাদের থেকেই অ্যাডাপ্ট করেছে, তো ভালো জিনিস, সে তো আমরাই গ্রো করছি। সে যেই নামেই কমার্শিয়ালাইজ করুক বা অ্যাডভার্টাইজমেন্ট করুক, সেটা ঠিক আছে, সে তো ইন্ডিয়ান দিনের সাথে সে তো ইন্ডিয়ার জিনিসই নিচ্ছে, ভালো তো, স্প্রেড করা নলেজ তো স্প্রেড করা ভালো, সেটা আমার আপত্তি নেই। রে কি করুক, আরও কিছু করুক, হিলিংয়ের অনেক আছে, ক্রিস্টাল হিলিং অনেক কিছু আছে, ওয়াটার হিলিং, যাই হিলিংই থাক, সব উৎস কিন্তু সেই ইন্ডিয়ার, সব ওই বেদিক সায়েন্স থেকে তুমি সব পাবে, সব আচ্ছা হিলিং আছে। তো আমার কনসেপ্টটা হচ্ছে যে আমাদের এখানে এই আরও ইয়াং ইয়েরা মোটিভেশন নিয়ে এটাতে আসুক, অন্টারপ্রেনার্সরা আচ্ছা এখানে আসুক, এটা সাপোর্ট করুক, ইন্ডিয়ার কালচারটাকে ভালো করে বুঝুক। অনেকে বুঝেও হাইলাইট করে না, ভাবে যে এটা হয়তো খাবে না, এটা তো নেবে না, মানে এই কনসেপ্টটা রাখলে হবে না। এইটাই তো নতুন বছর, নতুন কিছু আনার। খাবে না তুমি কি করে জানলে? ঠিক তুমি ঠিক। করে তো দেখো, চেষ্টা করে তো দেখো, বলে তো দেখো যে তার জীবনে ঘুরছে কিনা মোড়টা। তো এই সঙ্গেও যেটা খুবই ইম্পর্টেন্ট যে আমাদের শরীর স্বাস্থ্য। এরকম কোনো রাশি আছে কি যাদেরকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবেই? হ্যাঁ, মিন এবং মকর আচ্ছা। এই বছর, এই দুটো, আর কারো তো ওভারঅল সেটার কি নেই। কোনো অ্যাস্ট্রোলজিক্যাল? তা এই কারণেই, কারণ কি সান যেহেতু ইয়ার, আর মীন রাশির যে ইয়েটা রুলার, এগুলো দেখতে গেলে এদের দুজনের প্রভাবটা পড়ে হেলথে, মানে একটু মানে এদের ডিস্টারবেন্স থাকতে পারে, কিন্তু সেটাই যে বিশাল কিছু সেটা নয়, কিন্তু ওভারঅল ডিস্টারবেন্সটা এদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, মীন এবং মকরের মধ্যে। আর এটাকে হিল করা কেন যাবে না? হিল তো সব পৃথিবীর করা যায়, এমন কোনো ইয়ে নেই যে হিল হয় না। ঠিক। এটা দেখো, এটা এই দুটো একটু হেলথের দিক থেকে ইস্যুস আসবে, একটু উইক দেখাচ্ছে এই বছর, কিন্তু এই বললাম সবার রেমেডি আছে। তো এরই সঙ্গে যেটা অনেকেই আইনি সমস্যায় পড়ে যান, হ্যাঁ, তো সেই আইনি সমস্যায় জড়িয়ে পড়ার প্রবণতা কোন কোন রাশির আছে? আইনি, সেটা তো আমি বলতে যাবো রাহু, এদের যাদের রাহু উইক, যাদের শনি উইক, যাদের শুক্র উইক, সেই সব, আমি ঠিক রাশি বলবো না, এটা রাশি ঠিক না, এটা গ্রহের ওপরে হয়। আচ্ছা বেসিক্যালি আইন বললে আমি রাশি বলি না, আমি গ্রহটা বলি। আচ্ছা এই সব গ্রহের ওপরে কিন্তু এটা প্রভাব পড়ে। ধরুন মানে যে কোনো ইয়ার হোক, সেটা যে কোনো ইয়ার হোক, এটা রাশি দিয়ে এটা এটা মিথ্যা কথা বলা আচ্ছা হবে। আচ্ছা। রাশি নয়, গ্রহের অবস্থান গ্রহ থেকে। অবস্থান থেকে এটার ইম্প্যাক্টটা পড়ে। আচ্ছা আচ্ছা। তো সেই গ্রহর অবস্থানের দিক থেকে কোনটা সব থেকে ভালনারেবল, মানে কোন রাশিটা? হ্যাঁ, রাহু ভালনারেবল, শনি ভালনারেবল, এটা যেহেতু শনির ইয়ে, শনির মহাদশা যদি কারোর শনি উইক থাকে, আর সে যদি ভুলভাল কর্মকাণ্ড করে, শনি তো টলারেট করবেন না, উনি তো জাজ, উনি এগুলো টলারেট করবেন না, উনি হাতে না হাতে ফল দিয়ে দেবে, হাতে না হাতে তাকে ভুগতে হবে।
আর শনি মানে কিন্তু হাড়ের রিলেটেড, এগুলো কিন্তু রোগের সাথে রিলেটেড। এই যে রোগ কথাটা তুললে, শনি মানেই হাড়, বোনস। আচ্ছা, তাহলে বোন মানে হাড় হাড় সংক্রান্ত বা অস্থি সংক্রান্ত অসুখে ভুগতে পারে তখন। ভুগতে পারে। আচ্ছা আচ্ছা, বাহ, এগুলোর মধ্যে কত কিছু আছে যেটা আমরা অনেক ডেপথ আমরা আছে। হ্যাঁ জানি না। তো আমরা প্রায় শেষের দিকে ইন্টারভিউয়ে, সাধারণ মানুষ যেটা সব সময় প্রশ্ন করেন বা কিছু কিছু জিনিস মনে গেঁথেই থাকে, যে নতুন বছরে যদি সমৃদ্ধি আনতে হয়, নতুন বছরের প্রথমেই নতুন কাপড়, নতুন গয়না, নতুন কিছু কিনে পড়তে হবে। তো এটার মধ্যে কি কোনো মানে এই যে এই লজিক, এরকম লজিক শুধু না, এটার মধ্যে কি কোনো মানে কোনো এই এরকম গ্রহ সংক্রান্ত কোনো বেনিফিট আছে এটার মধ্যে? না, এটা জাস্ট একটা বিশ্বাস। বিশ্বাস, এগুলোর কোনো অনেকে আবার যত পুরনো নোংরা জিনিসপত্র সব সেগুলো ফেলে তো দেয়, সবই যেটা ফেলে দেয়। দিওয়ালিতেও হ্যাঁ নন বেঙ্গলিরা হ্যাঁ করে থাকেন। হ্যাঁ, ঝাঁটা ইত্যাদি নতুন নতুন কেনা হ্যাঁ, হয়। ওটা আমরা মনে করি যে নতুন জিনিস, ওই যে বললাম নতুন জিনিস নতুন কিছু করব, পুরোনোটা ফেলে নতুন কিছু করব। কিন্তু পুরোনো কি আর ফেলা যায়? বাড়িটা তো একই, ঠিক ঠিক, তার অবস্থানগুলো আমরা চেঞ্জ করছি, কিন্তু বাড়িটা তো আমরা ফেলতে পারি না। ঠিক, আমরা সেই একই মানুষ, কিন্তু একটা নতুন বছরের নতুন এনার্জি। আচ্ছা আচ্ছা। আর শেষ প্রশ্ন আমার, যে এই গ্রহ রত্ন, এই কনসেপ্টটা বহু দিন ধরে লালিত, বহু অ্যাস্ট্রোলজাররা বিশেষ বিশেষ মানুষকে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে, মানে তারা যেভাবে অঙ্ক কষে বের করে তাদের গ্রহরত্ন কিছু পড়ার উপদেশ দেন। তো সেইটা কি সত্যি সত্যি কাজে লাগে? হ্যাঁ, গ্রহরত্নটা হচ্ছে এক ধরনের কালার থেরাপি, সেটা কাজ করে এনার্জি। কিন্তু আমার হিলিং স্টাইলটা, গ্রহরত্নটা আমি খুব এমার্জেন্সি না হলে দিই না। আমি বলি মন্ত্রর দ্বারা করি, করার জন্য সাজেস্ট করি। এই কারণেই, কারণ কি ইন্ডিয়া ফেমাস মন্ত্রের জন্য। ইন্ডিয়াতে এমন কোনো জিনিস নেই হিল করা যায় না, সমস্ত হিল করা যায় থ্রু মন্ত্র। আচ্ছা, তাহলে মন্ত্রটা একটা এনার্জি, যেটা সাউন্ড এনার্জি ভেতরে আমার সেটাকে মনে হয় এনার্জি এটা ক্রিয়েট সব করে। সময় করলে আমার স্টোন রাখার কি দরকার? আমি যদি ভেতর থেকে মন্ত্র দিয়ে আমি হিল করতে পারি, আমার স্টোনের কি দরকার? আচ্ছা, আর স্টোনের যে দশাগুলোর জন্য করি তার একটা সব সময় কি সাইকেল এক থাকে না, তার একটা লিমিটেড টাইম থাকে। ধরো তোমার চন্দ্রের দশা 10 বছর, তোমার সব থেকে বড় হচ্ছে শুক্রের দশা 20 বছর। তো এই যে দশাগুলো, তারপরে যে শুক্র হয়তো 20 বছর পর তো অন্য দশা চলে এলো, সেটা তো খুব ভালো দশা, তখন ওই স্টোনটার কি মানে? তার থেকে আমি ওই 20 বছর মন্ত্র বলি, সেটা আরো বেটার কাজ করবে। বাহ, খুব সুন্দরভাবে ও বুঝিয়ে দিল। এবারে যেটা সব থেকে বড় প্রশ্ন, যে কিভাবে সুপর্ণা ঠাকুরকে আমরা যোগাযোগ করতে পারবো? হ্যাঁ, যে কোথায় মানে কোথায় গেলে পাওয়া যাবে ওর আরো বড় বড় অ্যাডভাইস যা আছে, যেটা ক্লিনিক্যাল অ্যাডভাইস, যেটা সেটা হ্যাঁ, কিভাবে আমার পাওয়া যাবে? কোনো বেসিক মানে নেই, আমি অনলাইনেই করে থাকি। আমার কর্ম ব্যস্ততার জন্য আমি অনলাইনেই আমাকে যোগাযোগ করতে পারবেন। আর আরেকটা হচ্ছে, আমি প্রত্যেক রবিবার কসবা নিউ মার্কেটে 7টা থেকে বসি, 1 ঘন্টা 2 ঘন্টা যেমন হয় আর কি। আচ্ছা, বাকি সমস্ত ডিটেলসই আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশনে। অবশ্যই আপনারা সেইভাবে যোগাযোগ করে ওকে ওর কাছে যেতে পারেন, ওর পরামর্শ নিতে পারেন, এবং নতুন বছর প্রত্যেকের ভালো কাটুক। ভালো হয়ে ওঠার জন্যই নতুন বছর আসে, এবং এই রকমই ভালো ভালো কিছু উপদেশ হয়তো আগে থাকতেই আমাদের ভালো রাখার সুপরামর্শ বা সঠিক উপায় বলে দেয়। অনেক ধন্যবাদ সুপর্ণা। শর্মিলা শো হাউসে তুমি প্রথমবার এলে, যদি দর্শককে কিছু বলতে চাও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিজেদের ভেতরেই হিল করার চেষ্টা করবেন। কোথাও স্টোন কিছু না, আপনার ভেতরেই ভগবান আছে, আপনারা নিজেদেরকেই সুস্থ রাখুন। এটাই আমি বলে শেষ করছি। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আশা করি এই আলোচনাটা আপনাদের ভালো লেগেছে। কমেন্ট বক্সে লিখবেন। আর যারা যোগাযোগ করতে চান ওকে, আপনারা সরাসরি ডেসক্রিপশানে লেখা যে নাম্বার এবং যে অনলাইনের সুবিধা, সেগুলো সবই আপনারা এখানে পেয়ে যাবেন। ধন্যবাদ, নমস্কার।